যে 30 GB ডেটা যেটা কিনতে 1000+ টাকা লাগতো, এটা আমরা 200 টাকায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের জন্য ব্যবস্থা করেছি। আমাদের একটা কর্পোরেট চুক্তি অলমোস্ট ডান। আসসালামু আলাইকুম। আজকে আমাদের আড্ডায় আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর নাজমুল হুসেইন। উনি সহযোগী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ওনার কাছ থেকে আমরা জানবো এই যে করোনা কালের শিক্ষার যে অবস্থা আমাদের দেশে, এবং শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই যেমন একটা স্বাস্থ্যগত একটা সমস্যা হচ্ছে, ইকোনমিক্যালি অনেক সমস্যা হচ্ছে, তার পাশাপাশি শিক্ষাও কিন্তু বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশে এবং সারা বিশ্বে। তো সেই ক্ষেত্রে এখন কি অবস্থা সেটা আমরা একটু জানবো। তার সাথে আমরা জানতে চাইবো ওনার কাছ থেকে যে এই যে শিক্ষার সাথে সাথে আরেকটা বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে, আবার অনেকে চাকরিও হারাচ্ছে। তো কর্মসংস্থানের পরিস্থিতি নিয়েও আমরা একটু জানতে চাইবো ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম নাজমুল ভাই, আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমেই জানতে চাচ্ছি করোনার সময় যে উচ্চশিক্ষার কি অবস্থা, সামগ্রিক ভাবে যদি আমরা দেখতে চাই তাহলে উচ্চশিক্ষার কি অবস্থা? আসলে প্রাইমারি স্তর থেকে ইউনিভার্সিটি পর্যন্ত, তার মানে একেবারে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ পর্যন্ত সবগুলো প্রতিষ্ঠানে কিন্তু মোরলেস এফেক্টেড। আমি জাস্ট আমি উচ্চশিক্ষার ব্যাপারে আসার আগে আমি শিক্ষার সার্বিক ব্যাপারটা একটু বলে নিই। আমি জাস্ট গতকালকেই প্রথম আলোর একটা রিপোর্টে দেখছিলাম যে আমাদের মোট প্রাথমিকের ছাত্র সারা বাংলাদেশে 1,60,00,000 সামথিং, 1,60,00,000 সম্ভবত 64 লক্ষ সামথিং এরকম। সো টোটাল প্রাথমিক স্টুডেন্ট বাংলাদেশে এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ের স্টুডেন্ট, তার মধ্যে 1,14,00,000 হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী। এবং এই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো যেগুলো আছে, তার মানে একটা সিংহভাগই কিন্তু আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরকারি 80-85,000 প্রাথমিক বিদ্যালয় আছে সারা বাংলাদেশে সরকারি। এক্স্যাক্টলি, সম্ভবত আপনিও রিপোর্টটি দেখেছেন। তো সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কিন্তু অনলাইনে ক্লাস নেওয়ার কোনো ব্যবস্থা এখনো করা হয়নি, এবং সেটা সম্ভব না। কারণ প্রাথমিক বিদ্যালয়ের যে বাচ্চারা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে বাচ্চারা পড়ে, তাদের বাবা মায়ের যেই ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ বা তাদের যেই ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, সেটাতে তাদের পক্ষে হয়তো স্মার্টফোন দিয়ে বা ল্যাপটপ দিয়ে তাদের বাচ্চাদেরকে ক্লাসে জয়েন করানো তাদের পক্ষে সম্ভব না। এবং বাস্তবতা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক এবং শিক্ষয়িত্রী যারা আছেন, তাদের পক্ষেও হয়তো ওই অ্যাক্সেস টু ডিভাইস এন্ড অ্যাক্সেস টু দ্যাট টেকনোলজি এন্ড অ্যাক্সেস টু ইন্টারনেট, সেটাও হয়তো বাস্তবিক অর্থে নেই বললেই চলে। সো যে কারণে আমি বলবো যে আমাদের উচ্চশিক্ষা না যতটুকু ধাক্কা খেয়েছে, তার চেয়ে অনেক বড় ধাক্কা খেয়েছে কিন্তু আমাদের প্রাইমারি বা প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থা। তো এইটা কাটিয়ে ওঠা মনে হয় না এতটা সহজ হবে। করোনা পরিস্থিতি নর্মাল হলেই হয়তো তারা আবার ক্লাসরুমে ফিরতে পারবে। বাট কামিং টু the point that you have asked, which is about the higher education, বিশ্ববিদ্যালয়ের স্তরের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা। আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি, প্রায় 15 বছর শিক্ষকতা করছি। সো আমি সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলবো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ততটা আঘাতপ্রাপ্ত হয়নি। ইনিশিয়ালি যেটা হয়েছিল, we were trying our level best to overcome that particular situation, that odd situation. এবং আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে আবার দুটো ভাগে ভাগ করতে চাই। বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের একটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়, আর একটা হচ্ছে প্রাইভেট বা বিশ্ববিদ্যালয়। সো যদি আমি প্রথমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথা দিয়ে শুরু করি, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের যে ধরনের, আমি আবারও কিন্তু ওই একটা কথা চলে আসে, যে এই ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড এবং যে স্ট্যাটাস বা ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা পড়ে, তারা একটা মোটামুটি মানের টিউশন ফি দিয়ে সেখানে পড়ে। সো দে হ্যাভ দ্যাট পারচেজিং পাওয়ার and they have the access to information technology and device. Mostly আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু ঢাকা এবং চট্টগ্রাম বা সিলেট বা বড় শহরগুলো কেন্দ্রিক, মেট্রোপলিটন শহর কেন্দ্রিক, যার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় 95% বিশ্ববিদ্যালয় কিন্তু ঢাকা শহরে অবস্থিত। তো শহরের ছেলে মেয়ে বা তাদের পারচেস পাওয়ার এবং তাদের অ্যাক্সেস টু ডিভাইস এন্ড এটসেট্রা, এই ফ্যাসিলিটিস গুলো থাকার কারণে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেটা করেছিল, এই করোনা এফেক্টের কারণে মিড অফ মার্চ আমাদের ক্লাসগুলো বন্ধ হয়ে যায়, রেগুলার একাডেমিক অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যায়। সো তারা যেটা করেছিল, তারা তাদের ক্লাসগুলো রিভাইভ করতে সক্ষম হয় বাই এপ্রিল। দ্য এন্ড অফ এপ্রিল তারা কিন্তু সক্ষম হয়, এবং তারা এন্ড অফ এপ্রিলে অনলাইনে চলে যায়। তো
এই কারণগুলো আমি অলরেডি উল্লেখ করলাম, সেই কারণগুলোর কারণে তাদের পক্ষে সেটা সম্ভব হয়েছে, কারণ তাদের অত বড় একটা ব্যারিয়ার ফেস করতে হয়নি। বাট কামিং টু দ্য পয়েন্ট অফ পাবলিক ইউনিভার্সিটিজ নাও, আমি একটু খোলাখুলি বলি। পাবলিক ইউনিভার্সিটিতে যখন একটা ছাত্র বা ছাত্রী ভর্তি হয়, তখন তাদের যে ইন্টারভিউ বোর্ডটা বসে, ভাইবা বোর্ডটা, কারণ রিটেন পরীক্ষার পরে একটা ভাইবা হয় আপনি জানেন, সেই ভাইবা বোর্ডে কিন্তু আমরা কখনোই কোনোদিন জিজ্ঞেস করিনি, বা আমি যখন ভর্তি হয়েছিলাম আজ থেকে 20-22 বছর আগে, তখনও আমাকে জিজ্ঞেস করা হয়নি যে তোমার বাবা কি করে বা তোমার মা কি করে, হোয়াট ডাজ ইউর, হু উইল সাপোর্ট ইউর একাডেমিক এডুকেশন। এডুকেশনাল এক্সপেন্স। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ছেলে মেয়েগুলো ভর্তি হয়, আমি জোর গলায় বলতে চাই, তারা একেবারেই প্রকৃতপক্ষে শুধুমাত্র তার মেধার উপর ভর করেই, তার এসএসসি ইন্টারমিডিয়েটের রেজাল্ট এবং অ্যাডমিশন টেস্টের রেজাল্ট, এই সম্মিলিত জিনিসের উপরে ভিত্তি করেই, তার টোটাল মার্ক এবং অ্যাচিভমেন্টের উপর ভিত্তি করে সে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পায়। সেই ক্ষেত্রে তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কোনোভাবেই মানে গণ্য করা হয় না, প্রশ্নই আসে না। কারণ সরকারি বিশ্ববিদ্যালয়ে ফি বা টিউশন ফি বা যে বেতন যেটা আমরা বলি, সেটা হচ্ছে একেবারেই নমিনাল। এবং সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমাদের 80 ভাগেরও বেশি ছাত্র কিন্তু আবার ওই যে স্কলারশিপ পায়, বোর্ড রিকমেন্ড স্কলারশিপ। তার মানে হচ্ছে তাদের আবার ওই যেই বেতনটা থাকে সেটাও হয়তো দেওয়া লাগে না। তো যাই হোক, বাট আমি সবসময় একটা কথা বলি, দ্য বিউটি অফ পাবলিক ইউনিভার্সিটি ইজ দ্যাট, যে আমি যখন আমার ক্লাসে যাই, আমার ক্লাস নিই, তখন আমার ক্লাসে আমার সামনে হয়তো একজন শিল্পপতির সন্তানও বসে আছে, আমার সামনে একজন সচিবের সন্তানও বসে আছে, আবার আমার সামনে হয়তো প্রত্যন্ত অঞ্চল থেকে আসা একজন দিনমজুরের সন্তানও বসে, একেবারে প্রান্তিক দিনমজুরের সন্তান বসে আছে। কিন্তু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, এটা যেমন আমার কর্তৃপক্ষ ধরে না, আমরাও কখনো এটা কনসিডার করি না। দে অল আর ইকুয়াল টু মি, টু আস। এখন কথা হচ্ছে, তারা যেহেতু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে, আমি এটাই বরাবরই আমি কিন্তু বলি যে উই অল আর ভেরি ডিফারেন্ট, এন্ড দ্যাটস দ্য বিউটি অফ পাবলিক ইউনিভার্সিটি। এটাই আসলে আমি সবসময় প্রাউড ফিল করি এই কারণে। সো কিন্তু যখন আমরা এই অনলাইন ক্লাসের ব্যাপারে চিন্তা ভাবনা করা শুরু করলাম, তখন যে প্র্যাকটিক্যাল ইস্যুস গুলো আমাদের সামনে চলে আসলো, সেটা হচ্ছে যে আমরা যদি এখন অনলাইন ক্লাসে যাই, আমি টকিং অ্যাবাউট মার্চ এন্ড এপ্রিল, ওই সময়কার কথা, তাহলে ছাত্ররা যাদের জন্য অনলাইন ক্লাসে যাওয়া, যেমন আমি আমার একটা সেকশনে 100+ ছাত্র থাকে, তো আমাদের ছাত্র অ্যাক্সেস করতে পারবে, তাদের কি এই ডিভাইস, তাদের কি এই ইন্টারনেট অ্যাক্সেস আছে? যাদের জন্য তারা যদি না পারে, ইভেন ফর এক্সাম্পল যদি 5% ছেলে মেয়েও যদি এখানে জয়েন করতে না পারে, হু উইল টেক দ্যাট রেসপন্সিবিলিটি? ওই 5 ভাগ ছেলে মেয়ে কি বঞ্চিত হচ্ছে না? আমি যদি নেওয়া শুরু করি অনলাইনে, ধরে নিলাম 5 ভাগ, বাস্তবতা হচ্ছে 4 একটু বেশি, 5 ভাগ ছেলে মেয়ে অ্যাটেন্ড করতে পারলো না, তাহলে এদেরকে ডিপ্রাইভড রেখে আমরা কিভাবে আমাদের অ্যাক্টিভিটিস গুলো ক্যারি ফরওয়ার্ড করি? এটা একটা বড় কোশ্চেন হয়ে দাঁড়ালো আমাদের সবার কাছে, অথরিটি, আমাদের টিচারদের সবার কাছে। আমরা একটা কি করলাম, আমরা বিভিন্ন বিভাগগুলো আমাদের নিজেদের মতো করে সার্ভে কন্ডাক্ট করলাম, আমিও আমার ছাত্রদের উপর সার্ভে করলাম। সেখানে সারপ্রাইজিংলি দেখলাম, যেহেতু এমবিএ এর ক্লাস নিচ্ছি আমাদের রেগুলারে, সো মোর দ্যান 95-96% of them they have their smartphones. Around 60% of them they have their own laptops. একটা কথা বলি, আমি যেখানে ক্লাস নিচ্ছি তারা হচ্ছে এমবিএ এর স্টুডেন্ট, তার মানে তারা এই ঢাকা শহরের পরিবেশে তারা কিন্তু প্রায় 5 বছর পার করে ফেলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনের 5 বছর। তো আমরা যেটা 5 বছর যখন পার করে ফেলে ঢাকায় একটা ছেলে বা মেয়ে, সে ঢাকায় বাসায় থাকুক আর হলে থাকুক, ডাজন্ট ম্যাটার, সে কিন্তু টিউশনি করে বা অন্য পার্ট টাইম জব করে বা তার আদার ইনভলভমেন্টের কারণে তার পারচেস পাওয়ারটা নিজে থেকেই গ্রো করে, সেটা ফ্যামিলির উপর ডিপেন্ড করে না। ইভেন আমরাও কিন্তু স্টুডেন্ট লাইফে আমরাও তাই করেছি বা তাই দেখেছি, ফ্যামিলির উপর ডিপেন্ডেন্সিটা অনেকটা কমে আসে। তো তার পারচেস গ্রো করার কারণে সেই এনভায়রনমেন্টের সাথে ম্যাচ করার জন্য সে নিজে থেকেই কিন্তু এই অ্যাক্সেস গুলো কিনে, ডিভাইস গুলো কিনে নিতে পারে এবং অ্যাক্সেস গুলোতে তার অ্যাফোর্ডেবল থাকে। বাট চিত্রটা কিন্তু আরো অনেক অনেক খারাপ যখন আমরা সেম সার্ভে কন্ডাক্ট করলাম ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের উপরে। ফার্স্ট ইয়ার মানে যে ছেলেটার মাত্র ক্লাস শুরু হয়েছিল, কয়েক মাস ক্লাস হওয়ার পরেই কিন্তু করোনার কারণে এফেক্টেড হয়ে তাকে আবার গ্রামের বাড়িতে ফিরে যেতে হলো। তো এমবিএ ছাত্র যেমন আমার ছাত্র, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছাত্রও তো আমার ছাত্র। তো ছাত্রদের এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছাত্রদের মধ্যে এই অ্যাক্সেস টু ডিভাইস এন্ড টেকনোলজির একটা ব্যাপক ফারাক আছে। আবার ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টি টু ফ্যাকাল্টি এটা ফারাক আছে। যেমন আমি যেহেতু বিজনেস ডিপার্টমেন্টে, বিজনেস ফ্যাকাল্টিতে, তো বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্টদের স্কোপটা স্টুডেন্ট লাইফে তাদের স্কোপ ফর এডিশনাল আর্নিং কম্পারেটিভলি বেটার দেন সোশ্যাল সায়েন্স অর সাম আদার ডিপার্টমেন্ট। আই এম নট মেনশনিং দ্য নেম অফ দোজ ডিপার্টমেন্টস। হ্যাঁ, এটা বাস্তব কারণেই এটা হয়। তো যখন পুরো ইউনিভার্সিটি ওয়াইড আমরা চিন্তা করব, তখন দেখা গেল যে অ্যাপ্রক্সিমেটলি 20-25% of our students don't have the ability to buy mobile data to
পার্টিসিপেট দিস ক্লাস। কারণ হুম, এটা করতে গেলে যেই ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যেই পরিমাণ ক্লাস, 5টা কোর্সের 10টা করে ক্লাস সপ্তাহে, তাহলে 4 হুম, সপ্তাহে 24টা ক্লাস তার হবে। হুম। হুম। তো সেই ক্ষেত্রে তার কিন্তু অ্যারাউন্ড 30 GB প্লাস মাইনাস ডেটা কিন্তু তার লাগবে, আইদার সে গুগল মিট অথবা জুম যেটাতেই সে ক্লাস যেটাই জয়েন। করুক, হ্যাঁ। হ্যাঁ, যে প্ল্যাটফর্ম ইউজ করুক না কেন হুম, প্রায় 30 GB কম বেশি ডেটা তার লাগবে। এখন 30 GB ডেটা যদি সে কিনতে যায় প্রতি মাসে রেগুলার প্রাইস দিয়ে, এটা হচ্ছে প্রায় হাজার খানিক টাকা বা তার একটু বেশি। হুম, ধরেন গ্রামীণ ফোনের কথা যদি বলি, যাদের নেটওয়ার্কটা ওয়াইডলি স্প্রেড, হ্যাঁ, ওয়াইড স্প্রেড নেটওয়ার্ক, হুম, তো এরকম কাছাকাছি। তো যেই ছাত্র, এখন কি আমাদের এই সিচুয়েশনে ছাত্রদের যে পরিবারের সদস্য যারা আছেন, হয়তো এরকমও আমরা দেখেছি যে তাদের যে আর্নিং মেম্বার, বাবা বা বড় ভাই, তার ইনকামেরও কিন্তু যে রেগুলার সোর্স অফ ইনকাম ছিল সেটাতেও কিন্তু একটা সেটাও নেই। ব্যাঘাত, সেটাও নেই অনেক ক্ষেত্রে, এক্স্যাক্টলি। হুম, সো তারা কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে অলরেডি পড়ে গিয়েছে। এরপরে হুম, যদি তাদেরকে আমরা বলি যে তুমি 1,000 টাকার ডেটা কিনে ওই প্রত্যন্ত অঞ্চলে পঞ্চগড় বা দিনাজপুরে ফর হুম, এক্সাম্পল, জাস্ট ফর হুম, এক্সাম্পল, অথবা সাতক্ষীরা, অথবা ভোলায়, হ্যাঁ, বা তুমি এই ডেটা কিনে এই ক্লাসে জয়েন করো, হুম, এইটা আসলে ফিজিবল না। এটা হুম, ফিজিবল না, বিকজ আমরা এই ব্যাপারগুলো কিন্তু, এই সিদ্ধান্তগুলো চাপিয়ে দেওয়ার আগে এই ব্যাপারগুলো কিন্তু আমরা সার্ভে করে বের করে এনেছি। আমরা কিন্তু ডেটার উপর বেস করে এই কথাগুলো বলছি। হুম, হুম, দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি, কারণ আমাদের ডেটা থেকে এগুলো এসেছে। হুম, সো তখন একটা প্রশ্ন দাঁড়ালো, এই এই সময়টা কিন্তু যখন আমরা এই কাজগুলো করছি তখন কিন্তু সেই এপ্রিল, বেসিক্যালি মার্চের শেষে এপ্রিল হুম, মে এই সময়গুলোতে আমরা এই কাজগুলো করেছি। তো তখন অনেকেই প্রশ্ন তুলেছে যে ঢাকা ইউনিভার্সিটি অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি কেন অনলাইনে ক্লাস চালু করছে না। তো হুম, বা আসলে বাইরে থেকে অনেক কিছুই বোঝা সম্ভব হয় না। আমরা যারা ভেতরে আছি, আমরা যারা এই 30,000 বা 35,000 37,000 ছাত্রদেরকে নিয়ে ডিল করছি, আমরা হুম, কিন্তু সবার কথা মাথায় রেখেই তারপর একটা ডিসিশনকে ইমপ্লিমেন্ট করতে হবে বা একটা ডিসিশন ইম্পোজ করতে হবে। হুম। তো আদৌ সেই ডিসিশন ইমপ্লিমেন্টেবল কিনা। তো যাই হোক, হুম, তারপর আমরা বেসিক্যালি ফাইন্ড আউট করলাম একটা অংশের ইভেন ডিভাইসও নাই। সো হুম, তাদেরকে যদি ডিভাইস কেনার ব্যবস্থা করতে না পারি একটা সাবসিডাইজ রেটে অথবা কিস্তিতে, তাদেরকে হুম, যদি একটা সাবসিডাইজ রেটে ইন্টারনেট কানেক্টিভিটি ব্যবস্থা করতে না পারি, তাহলে তো আমি আমার সমগ্র স্টুডেন্টকে আমি এই ফ্যাসিলিটির আওতায় আনতে পারলাম না, একটা অংশ পারলাম। বঞ্চিত হবে। তাহলে সেটা তো আমাদের কাজ হতে পারে না হুম, অ্যাজ এ ডিসিপ্লিন অফ দ্য ইউনিভার্সিটি। হুম, তখন আমরা কি করলাম, আমরা একটু বিভিন্ন কোম্পানিগুলোর সাথে কথা বলার চেষ্টা করলাম, বললাম, আমি সঙ্গত কারণে নাম বলছি না এখানে, বিকজ হুম, আমাদের ফর্মাল ডিক্লারেশনটা জাস্ট রাইট আফটার দ্য ঈদ ভ্যাকেশন। আপনি জানেন আমাদের ঈদ ভ্যাকেশন খুব সামনেই আসছে, এর হুম, ঠিক পরপর যখন খোলা হবে আমরা, হুম, তো যেটা বলছিলাম, ফাইনালি ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল যে জুলাই 1 থেকে, যে এখন যে জুলাই মাস চলতেছে, হুম, জুলাইয়ের প্রথম থেকে আমরা ট্রায়াল বেসিসে অনলাইন ক্লাসে যাব, জাস্ট টু হুম, সি যে উইদাউট এনি সাপোর্ট, উইদাউট ডুইং এনি ফার্দার ইনিশিয়েটিভস, টেকিং এনি ফার্দার হুম, ইনিশিয়েটিভস, হুম, ইউনিভার্সিটি অথরিটি অ্যাজ ইট ইজ এখন যে অবস্থায় আছে, কি পরিমাণ ছাত্রছাত্রী অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারে উইদাউট আওয়ার অ্যাসিস্ট্যান্স অর উইদাউট এনি ইন্টারফেয়ারেন্স, কি হুম, পরিমাণ ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে পারে, তার উপর বেস করে, এবং আমাদের প্রিভিয়াস ডেটা তো আছেই, সার্ভে ডেটা তো আছে, তার উপর বেস করে আমরা সিদ্ধান্তে যাব যে কার জন্য কি ধরনের সাপোর্ট লাগবে, সেইটা দিয়ে তারপরে আমরা ফুল ফ্লেজেড ক্লাসে যাওয়া শুরু করব। যেহেতু ওই কমিটিতে আমিও আছি একজন অ্যাক্টিভ মেম্বার হিসেবে, হুম, আমরা ঠিক ঈদের পরে একটা ঘোষণা দিব, এই যে 30 GB ডেটা যেটা কিনতে 1,000 প্লাস টাকা লাগতো, এটা আমরা 200 টাকায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের জন্য ব্যবস্থা করেছি। আমাদের একটা কর্পোরেট ও, চুক্তি অলমোস্ট ডান। সো আমরা এই কারণে নামটা বলছি না, বাট 75% রিডিউসড প্রাইসে, অনলি 1/4 প্রাইসে ওয়ান্ডারফুল। হুম। ছাত্রদেরকে দিতে পারবো, সকল ছাত্রছাত্রীদেরকে। এরপর এরপরও যারা ওই টাকায় 200 টাকা এটা অ্যাফোর্ড কি করতে পারে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি নাকি এনি স্টুডেন্ট? না, আমরা উদ্যোগটা নিয়েছি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে কভার করার জন্য। ঢাকা আমি বিশ্ববিদ্যালয়। মনে করি, কারণ এটা জাহাঙ্গীরনগর বা সিলেট বা রাজশাহী ইউনিভার্সিটি কি করবে সেটা তো তাদের অথরিটি, তাদের এবং ব্যাপার, হ্যাঁ। তারা ঠিক করবে মোবাইল ফোন হুম, কোম্পানিগুলোর সাথে। আমরা তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছি যে দিস ইজ ফ্রম ইউর পার্ট অফ ইউর সিএসআর। আমরা যে হুম, সিএসআর এর কথা বলি, রাউন্ড দ্য ইয়ার যে সিএসআর গুলো করি, আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে এটাই হবে প্রকৃত সিএসআর। হুম, এই হুম, সময় true, ছাত্র বা ছাত্রীর শিক্ষা জীবনে কন্ট্রিবিউট করা, এর চেয়ে বড় সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হুম, আপনাদের এই মুহূর্তে হতে পারে না, এবং দে হ্যাভ বিন কনভিন্সড। হুম, সো আমরা এই কাজটা একেবারেই করতে পেরেছি বলে আমরা খুব মানে সাকসেসফুলি করতে পেরেছি বলে খুব গর্ববোধ করি। এটার সুবিধা একদম রাইট আফটার ঈদ আমাদের ছেলেমেয়েরা পাবে। এবং এই যে 200 টাকাতেও যারা অ্যাভেইল করতে পারবে না, যদি হুম, এরকম থেকে
200 টাকা এক মাসে দিতে হচ্ছে, সেটাও যদি কেউ অ্যাভেল করতে না পারে, সো সেইখানে আবার তাদেরকে একটা বড় অংশ 200 টাকার হয়তো 50 টাকা ওই ছাত্র দিবে, বাকি 150 টাকা ইউনিভার্সিটি অথরিটি, আমরা বিভাগীয় পর্যায়ে আমরা প্রোভাইড করার চেষ্টা করবো যতদিন নর্মাল ক্লাসরুমে আমরা ফেরত না যেতে পারি। সেটা হয়তো খুব কম ছেলে মেয়ে লাগবে, বাট সেটা আমরা প্রোভাইড করবো। তো আমরা ওই পর্যন্ত যেতে রাজি আছি আমাদের ছাত্রদের জন্য। তো যে কারণে আমরা এই কাজগুলো করতে যেয়ে এই সিচুয়েশন গুলো অ্যানালাইজ করা, এই নেগোসিয়েশন গুলো করা এবং এই ডিসিশনটা নিতে গিয়ে কিন্তু আমাদের সময় লাগলো। যেখানে অন্যেরা এপ্রিলে শুরু করতে পেরেছে, সেখানে আমরা জুলাইতে শুরু করতে পারলাম এবং আগস্টে একদম ফুল ফ্লেজে শুরু করতে পারবো। এই কারণে আমাদের কিছুটা দেরি হয়েছে, তবে এই দেরির কারণটা আমি আসলে এখন এখানে ব্যাখ্যা করলাম যে কেন দেরি হলো। এই ডিজিটাল ডিভাইডের কথা যেটা আমরা বলতেছি, এটা তো শুধুমাত্র ধরেন যে প্রাথমিক পর্যায়ে একটা প্রকট। আপনি বললেন যে ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়, প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির মধ্যেও কিন্তু একটা স্পষ্ট রেখা আমরা দেখতে পাই, এই ডিভাইড লাইনটা, কারণ যেটা আপনি নিজেই ব্যাখ্যা করলেন বিষয়টা। আর আপনি তো অলরেডি ক্লাস অনলাইনে ক্লাস নিচ্ছেন ঢাকা ইউনিভার্সিটিতে, তাহলে শিক্ষার্থীরা কতটুকু প্রস্তুত? ধরেন আমরা বিশ্বের অন্যান্য দেশে, যেমন ইউরোপ আমেরিকাতে অলরেডি অনেক ইউনিভার্সিটি আছে অনলাইন ইউনিভার্সিটি, তাদের কোনো ফিজিক্যাল ক্যাম্পাস নাই, অনলাইন ইউনিভার্সিটি। বা ধরেন যারা ট্র্যাডিশনাল ইউনিভার্সিটি গুলা, হার্ভার্ড, ইয়েল, এরাও ধরেন অনলাইনে প্রচুর ডিগ্রি প্রোগ্রামের অফার করছে, সার্টিফিকেশন করছে। বাংলাদেশে তো এটা নতুন বিষয়টা একদম। এই করোনা কালের আগে আমার জানা মতে আমি জানি যে নাই, কোনো কিছুই, কোনো এরকম ধরনের কোনো কোর্সই ছিল না, অনলাইন কোর্স বা অনলাইন সার্টিফিকেশন প্রোগ্রাম। তো শিক্ষার্থীরা, আমার এখানে দুইটা অংশ, একটা হচ্ছে শিক্ষার্থীরা কিভাবে দেখছে এবং শিক্ষকরা আমাদের কতটুকু প্রস্তুত। এটা ধরেন যে ওনাদের কাছে তো হঠাৎ করে এসে পড়ছে, কোনো ট্রেনিং নাই, প্রিভিয়াস কোনো ট্রেনিং নাই বা কোনো রকম প্রস্তুতি নাই। তো এইটা কিভাবে আপনি, এই যে আপনি 1 মাস ক্লাস দিলেন জুলাই মাসের 1 তারিখ থেকে, আপনার অভিজ্ঞতা একটু যদি বলতেন। আমরা আসলে আপনি আপনার প্রশ্নের অর্ধেক উত্তর কিন্তু আপনি নিজেই দিয়ে দিয়েছেন, যেহেতু সিচুয়েশন একেবারেই নতুন আমাদের সবার জন্য। সো প্রস্তুতি কারোর আগে থেকে ছিল না, এই সিচুয়েশনের পড়ার পরে আমাদের প্রস্তুতি শুরু হলো। সো এই প্রস্তুতিতে আমি যেটা বলবো, উই আর ভেরি কুইক লার্ন, দ্যাটস ভেরি ভেরি ট্রু। আমরা যেটা করেছি, যেমন আমি যদি আমার বিভাগের কথা বলি, আমার ডিপার্টমেন্টের কথা বলি, টিচাররা অনলাইনে ক্লাসে যাওয়ার আগে আমরা 2-3টা ওয়ার্কশপের আয়োজন করেছি আমাদের ডিপার্টমেন্ট থেকে। সমস্ত টিচাররা মিলে আমাদের ফ্যাকাল্টির 3টা ওয়ার্কশপ হয়েছে, যেখানে টিচাররা কিভাবে এঙ্গেজ করতে পারে ছাত্রদেরকে, কিভাবে ক্লাস শুরু করবে, কিভাবে ম্যাটেরিয়াল শেয়ার করবে, এভরিথিং হ্যাজ বিন টট। আগে টিচারদেরকে, আমাদের টিচারদেরকে শেখানো হয়েছে। তারপরে আমরা ডেমো ক্লাস নিয়েছি আমাদের ছাত্রছাত্রীদেরকে, তাদেরকেও কিন্তু আমরা ডিটেলস এক্সপ্লেন করেছি যে কিভাবে সে জয়েন করবে, আমি অ্যাসাইনমেন্ট দিলে সেটা সে কিভাবে ডাউনলোড করবে, সেটা করার পর সেটা কিভাবে আপলোড করবে। হ্যাঁ, তো ইভেন বেসিক নর্মস অফ জয়নিং অনলাইন ক্লাসেস। সো আমরা মনে করি আমাদের এন্ড থেকে, যদি আমি আমাদের কথা বলি বা আমার বিশ্ববিদ্যালয় বা আমার বিভাগের কথা বলি, যে পর্যাপ্ত ট্রেনিং এবং বেসিক এডুকেশন অফ কন্ডাক্টিং অনলাইন ক্লাসেস অ্যান্ড জয়নিং অনলাইন ক্লাসেস, এটা করার পরেই আমরা মাঠে নেমেছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের খুব একটা অসুবিধা হয়নি এবং এখনো হচ্ছে না। এখন তো কোয়াইট হ্যাবিচুয়াল উই আর উইথ দিস এন্টায়ার সিস্টেম। আপনি বললেন যে সিনিয়র শিক্ষকদের ক্ষেত্রে অনেকরা হয়তো বা টেকনোলজিক্যাল নর্মস গুলা জানা নাই বা ওইরকম অভিজ্ঞতা নাই, তারাও কি খুব তারা সহজেই অ্যাডাপ্ট করতে পারছে? তাদের সবাই না, এটা কোয়াইট ন্যাচারাল, তাদের সবাই না। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, আমাদের মধ্যে অনেকেই আমরা এখনো ওই মাইক্রোসফট ওয়ার্ড 2003 ব্যবহার করি, কেউ 2007, কিন্তু এখন 2016 2019 চলছে, কিন্তু আমি ওটাতে অভ্যস্ত, তাই ওইটা। হ্যাঁ, অনেকেই কিন্তু উইন্ডোজ ছেড়ে ম্যাকে আসতে চায় না, কারণ সে উইন্ডোজে অভ্যস্ত, তাই। তো এইটা সারা পৃথিবী জুড়েই আছে। একজন মানুষ তার অভ্যস্ততার বাইরে, তার কমফোর্ট জোনের বাইরে বের হতে একটু সময় নেয়। এই সময়টা যত বেশি বয়সের সাথে সাথে এই সময় নেওয়ার ব্যাপারটা আরো বাড়ে। সো বয়স্ক মানুষ যারা, তারা কিন্তু একটা প্ল্যাটফর্মে আরেকটা প্ল্যাটফর্মে শিফট করার ক্ষেত্রে বা সুইচ করার ক্ষেত্রে একটু মানে স্লো থাকে, এটাই কোয়াইট ন্যাচারাল। তো সেই হিসাবে আমাদের সিনিয়র টিচার যারা রয়েছেন, আমাদের সিনিয়র অধ্যাপকরা যারা রয়েছেন, তাদের একটা অংশ খুব কুইক অ্যাডাপ্ট করতে পারলো এবং একটা অংশ একটু সময় নিয়ে হলেও ফাইনালি তারা অ্যাডাপ্ট করতে পেরেছে। আমি যদি আপনাকে বলি, ইভেন আমার এখানেই আছে, আমি দেখাতেও পারি চাইলে। আচ্ছা, একটু জাস্ট ওয়েট করেন, আমি একটা জিনিস আপনাকে দেখাই। সো এটা হচ্ছে একটা রাইটিং প্যাড, হ্যাঁ, ইউএসবি রাইটিং প্যাড, আমি যদি এটা দেখাই। তো এই ব্যাপারটাও কিন্তু আমাদের কাছে একেবারে নতুন, কিন্তু আমি কেন এটা দেখালাম, যে আমার ডিপার্টমেন্ট বা আমার বিশ্ববিদ্যালয়ে কতটা প্রোঅ্যাক্টিভ। কারণ অনেকের ধারণা কি যে পাবলিক বিশ্ববিদ্যালয় মানেই মনে হয় সবকিছু স্লো। আসলে এই ধারণাটা একেবারেই ভুল।
আমি পাবলিক ইউনিভার্সিটি টিচার, আমি নিজে ভিতরের লোক থেকে হয়েই বলছি যে আমরা কি পরিমাণ প্ল্যান, কি পরিমাণ ডেটার উপরে বেস করে একটা ডিসিশন ইমপ্লিমেন্ট করি, একটা ডিসিশন নেই। তো এখানে আমরা যে কোর্সগুলো, অনেকগুলো কোর্স আমরা স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স পড়াই, যেখানে ডায়াগ্রাম, ফিগার এন্ড ম্যাথমেটিক্যাল থিংস যেগুলো আমাদের করা লাগে। তো অনলাইনে কিন্তু স্ক্রিন শেয়ার করে করে এটা করা খুব মুশকিল, যেখানে আমাকে রিয়েল টাইম দেখাতে হবে। তখন আমরা কি করলাম, আমরা ডিপার্টমেন্ট থেকে আমাদের যে টিচাররা যারা এই ধরনের কোর্সগুলো নেন তাদেরকে তাদের ব্যক্তিগত এই ডিজিটাল প্যাড গুলো ব্যবস্থা করে দেওয়া হলো সাবসিডাইজ রেটে, এবং তাদেরকে এটার উপর একদিনের ট্রেনিংও দেওয়া হলো যে কিভাবে এটাতে অভ্যস্ত হতে হবে। তারপরে তারা এখন করতে করতে এখন আমরা সবাই শিখে ফেলছি উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, less than 2 weeks. So this is how we are trying to adapt with the changing environment. Not only me, but also all the senior professors. আমার অনেক সিনিয়র টিচার আছেন যারা আমারও শিক্ষক ছিলেন, তারাও কিন্তু এখন এই লেটেস্ট ডিভাইস গুলো ব্যবহার করে ক্লাস নিচ্ছে। সো আমাদের ওই জিনিসটা ভাবার কোনো কারণ নেই যে আমরা অ্যাডাপ্ট করতে পারছি না বা পারবো না। হ্যাঁ, কেউ একটু আগে, কেউ একটু স্লো, এবং কেউ একটু ফাস্ট অ্যাডাপ্ট করছে, দ্যাটস ইট। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই কিন্তু এই প্ল্যাটফর্মে চলে আসছি। রাইট, তাহলে তো আমরা আশা করতে পারি যে ধরেন যে 2021-এ আমরা ঢাকা ইউনিভার্সিটি হয়তো কোনো একটা ডিগ্রি প্রোগ্রাম অনলাইনেই অফার করবে, সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার পরে। করতে পারে। যেমন ধরেন আমি কিছুদিন আগেই পত্রিকায় দেখলাম যে ইউজিসি ইন্ডিয়া, ওটাকে কিন্তু ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বলে, আমাদেরও ইউজিসি, ওদেরও ইউজিসি। হ্যাঁ, ভেরি রিসেন্টলি এই প্যান্ডেমিক সিচুয়েশন শুরু হওয়ার পরপরই ওরা পারমিট করেছে, আমাদের দেশেও কিন্তু এই নিয়মটা এখনো প্রযোজ্য আছে, যে একই শিক্ষাবর্ষে আপনি 2টা একাডেমিক ডিগ্রি নিতে পারবেন না। একই শিক্ষাবর্ষে 2টা অনার্স বা 2টা মাস্টার্স করতে পারবেন, এই ক্ষেত্রে আপনার একটা বাতিল হয়ে যাবে, এবং এটা একটা পানিশেবল অফেন্স। অবশ্য আমাদের ইন্ডিয়াতে তাই ছিল। ভেরি রিসেন্টলি ওরা এই বছরের শুরুর দিকে, এই মার্চ এপ্রিলের দিকেই তারা পারমিট করলো যে এখন থেকে একজন ছাত্র একই শিক্ষাবর্ষে 2টা ডিগ্রি নিতে পারবে, তবে তার মধ্যে একটা অনলাইন হতে পারে আর একটা অফলাইন হতে পারে, 2টাই অফলাইন হবে না, একটা অনলাইন ডিগ্রি তারা অ্যাকসেপ্ট করেছে। সো এই পরিবর্তনটা কিন্তু একেবারে আমাদের পার্শ্ববর্তী দেশ পর্যন্ত চলে এসছে। সো এই যে অনলাইন, আপনি যেটা বললেন যে অনলাইন ডিগ্রি এবং অনলাইন কারিকুলা, এটাতে আমরা অভ্যস্ত হয়ে যাওয়ার পরে এটা অসম্ভব কিছু না যে হয়তো কমপ্লিট ডিগ্রিটাই অফার হচ্ছে অনলাইন। সরকার থেকে বলছে যে আপনি সেপ্টেম্বরের পরে বা সেপ্টেম্বরে সব ইউনিভার্সিটি খুলে দেওয়া হবে, কিন্তু তারপরেও তো ধরেন যে মানে ভাইরাসটা তো যতদিন পর্যন্ত ভ্যাকসিন না আসতেছে আপনি বলতে পারতেছেন না যে কি হতে যাচ্ছে। সুতরাং ঢাকা ইউনিভার্সিটিতে বা পাবলিক ইউনিভার্সিটি, ইভেন প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক ক্লাসরুম থাকে যেটাতে ধরেন যে 200-300 জন স্টুডেন্ট থাকে, বড় হল রুমে ক্লাস হয়। হ্যাঁ, সেই ক্লাসগুলোর ক্ষেত্রে সেখানে কি করা হবে, বা এরকম কোনো ডিসিশন কি আপনাদের এই মুহূর্তে নেওয়া হয়েছে, বা কিভাবে এতগুলো স্টুডেন্ট মানে আপনি ম্যানেজ করবেন কিভাবে? প্রথম যে কথাটা আপনি বললেন যে আমিও সেটা দেখলাম যে সেপ্টেম্বরের আগে খোলা হবে না, এরকম একটা ডিসিশন, সেপ্টেম্বরের আগে খোলা সম্ভব না। ইট ডাজন্ট মিন দ্যাট যে সেপ্টেম্বরেই খোলা হবে, ইট ডাজন্ট মিন দ্যাট, এবং ওখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে এভরিথিং ডিপেন্ডস অন দ্য এন্টায়ার সিনারিও অফ অ্যাফেকশন, হ্যাঁ, সিচুয়েশন। তো সেই হিসাবে এখনো যে অবস্থা, গড়ে সরকারি হিসাবেই কিন্তু গড়ে 40 থেকে 50 জন বা কোনো দিন 50-এর বেশিও আমাদের দেশে মারা যাচ্ছে। তো এটা কন্টিনিউ করলে বা কোরবানি ঈদের পরে সিচুয়েশনটা কোন দিকে যায় আমরা কেউই আসলে জানি না। তো গভর্নমেন্টও কিন্তু পরিষ্কারভাবে বলছে যে এখন যে বর্তমান অবস্থা বিরাজ করছে সেই অবস্থাতে কোনোভাবেই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি খোলা হবে না। বাট তারপরও আপনি যেটা বললেন, টিকা আসার আগ পর্যন্ত তো এটা পুরোপুরি মানে নির্মূল হওয়া সম্ভব না, দ্যাটস ভেরি ট্রু। তো আমাদের একটা ক্লাসরুমে, আমি যদি আমার ক্লাসের কথা বলি, 100+ স্টুডেন্ট থাকে একটা ক্লাসরুমে, এবং একটা বড় ক্লাসরুম, দরজা জানলাগুলো বন্ধ, মাঝখানে এসি চলছে, আমি এবং আমার 100 ছাত্র। সো সেইটা কিন্তু এক্সট্রিমলি রিস্কি ফর আস, ফর অল দ্য স্টুডেন্টস এন্ড ফ্যাকাল্টি মেম্বার্স অলসো। এন্ড এখানে আমরা স্টুডেন্ট ফ্যাকাল্টি না, এখানে প্রত্যেকে আমরা মানুষ, যারা লিভিং বিং, যারা নিঃশ্বাস নিচ্ছি এবং নিঃশ্বাস ছাড়ছি। সো প্রত্যেকের জন্য ব্যাপারটা ঝুঁকিপূর্ণ। সো আমি মনে করি ওই ঝুঁকিটা মাথায় রেখেই সরকার নিশ্চয়ই এই সিদ্ধান্ত নেবে যে কবে থেকে বিশ্ববিদ্যালয়গুলো খোলা হবে। তো আমি যেটা দেখলাম যে কোরিয়া সহ পৃথিবীর অন্যান্য দেশে যে প্রত্যেকটা স্টুডেন্টকে, যারা মাঝখানে স্কুল খুলেছিল, কোরিয়া কিন্তু স্কুল খুলেছিল আবার বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, সাউথ কোরিয়া। তো প্রত্যেকটা ছাত্রকে একেবারেই পার্সোনাল প্রোটেক্টিভ একটা জোনের মতো করে প্লাস্টিক শেড দিয়ে তৈরি করে দিয়ে দেওয়া। সো ওই সক্ষমতা বা ওই আর্থিক সক্ষমতা হয়তো আমাদের মতো দেশে নেই, সেটা হয়তো আমাদের জন্য করা সম্ভব না, সেক্ষেত্রে আমাদের ওয়েট করা ছাড়া আসলে কোনো উপায় নেই। তবে এখন পর্যন্ত আমাদের কাছে ওরকম কোনো ডিরেকশন নেই যে কবে খুলবে বা খোলার পরে আমরা ক্লাস কিভাবে নিব, সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে হয়তো সরকার জানাবে। বাট এখন পর্যন্ত আমাদের কাছে ওরকম কোনো ডিরেকশন নেই।
এইবারে বাজেট তো কিছুদিন আগে হয়ে গেল, আপনার এই বছরের বাজেটে, এই বছরের বাজেটে কি আপনার এই মহামারীকে সামনে রেখে যে শিক্ষার যে একটা বড় ক্ষতি হলো, শিক্ষার ক্ষেত্রে কি কোনো বরাদ্দ, স্পেশাল বরাদ্দ, যেটা প্যান্ডেমিকের পরবর্তী সিচুয়েশনে, এই যে আপনি বললেন যে বক্স করে দিয়েছে বা অনেক নতুন ধরনের টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট আসতে পারে বা অন্য কিছু, এরকম কি কোনো স্পেশাল বাজেট রাখা হয়েছে কিনা শিক্ষাতে? আমার জানা মতে এরকম কোনো স্পেশাল বাজেট এখন পর্যন্ত রাখা হয়নি, অ্যাজ ফার অ্যাজ আই নো। আমি একটু যদি ডিটেলস বলি, সেটা হচ্ছে যে আমাদের এই বছরের মানে 2020-21-এর অর্থ বছরের যে শিক্ষা খাতের যে বাজেটটা, সেটা হচ্ছে আমাদের মোট বাজেটের 11.64%, 11.6 9, উইচ ইজ 66,400 কোটি, 66,400 কোটি টাকা, 66,400 কোটি, যা মোট বাজেটের 11.69%। গত অর্থ বছরে আমাদের মোট বাজেটের 11.68%। তার মানে গত অর্থ বছরেও আমাদের শিক্ষা খাতে যেই পরিমাণ বাজেট ছিল, এইবারে কিন্তু শতাংশ এবং পরিমাণের দিক দিয়ে তা একই রকম আছে। হ্যাঁ, তো গত বছরের বাজেটের তুলনায় এই বছরের টোটাল বাজেটের ভলিউমটা যেহেতু বেশি, তাই গত বছর ছিল 62,000 কোটি টাকা, আর এবার হয়েছে সেটা 66,000 কোটি টাকা। বাট ইন টার্মস অফ পার্সেন্ট ইটস অলমোস্ট সেম, 11.68 আর 11.69, উইচ ইজ ভেরি ইনসিগনিফিকেন্ট ডিফারেন্স। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি, তাহলে গত বছর তো করোনার কোনো নামই আমরা জানতাম না, করোনার কোনো ব্যাপারই ছিল না। সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা বলি, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে করোনা পরবর্তী শিক্ষা খাত মোকাবেলা করার জন্য কোনো আলাদা বাজেট নতুন করে এখানে অ্যাড করা হয় নাই, কারণ এই যে বাজেটটা সেটা কনভেনশনাল বাজেট, জাস্ট লাইক দ্য প্রিভিয়াস ইয়ার। কিন্তু আমি এটাও দেখলাম যে আমাদের বিভিন্ন শিক্ষাবিদ এবং বা বিভিন্ন তরফ থেকে এই রকমের কিছু রিকমেন্ডেশন আসছে যে অ্যাটলিস্ট 5,000 কোটি টাকা বরাদ্দ রাখা হোক এই প্রাথমিকে ঝরে যাওয়া ছাত্রদেরকে ধরে রাখার জন্য, বিশ্ববিদ্যালয়ের এই ধরনের এই মানে অবকাঠামোগত পরিবর্তনগুলোর জন্য 5,000 কোটি টাকা এডিশনাল বরাদ্দ দেওয়ার একটা প্রস্তাব করা হয়েছে, বাট সেটা এখনো কিন্তু পাস হয়নি। যেটা পাস হয়েছে সেটা হচ্ছে 66,400 কোটি টাকা, যেটা আমাদের নর্মাল বাজেট। সো এই যদি হয়ে পড়েছে, তাহলে ফাইনালি আমি বলতে পারি যে এখন পর্যন্ত ওরকম কোনো কিছু অ্যালোকেট করা হয়নি, তবে চিন্তা ভাবনা ডেফিনেটলি চলছে। যে আপনি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে আছেন এবং আপনি নিজেও বললেন যে বিশেষ করে বিজনেস ফ্যাকাল্টিতে বা ধরেন যে ব্যবসা অনুষদে যারা স্টুডেন্ট আছে, তারা প্রচুর মানে টিউশনি করে, টিউশনের পাশাপাশি অন্য ধরনের বিভিন্ন ধরনের সোর্স অফ ইনকাম, যেটা আমরা দেখে আসছিলাম গত কয়েক বছর ধরে একটা ট্রেন্ড, যে ছাত্ররাই কাজ করছে। জি জি। এবং অনেক অনেক প্রতিষ্ঠানও ছাত্রছাত্রীদেরকে হায়ার করছে পার্ট টাইম জব। তো সেই কাজগুলো তো এখন বলতে গেলে সেটা তো নাই, বলতে গেলে এখন টিউশনেও করতে যেতে পারছে না সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য বা বিভিন্ন কারণে ছাত্রদের সেই কাজগুলো নাই। আবার যারা ধরেন নতুন বের হয়েছে, ধরেন গত বছর বের হয়েছে বা এই বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে যারা বের হয়েছে ইউনিভার্সিটি থেকে, তাদেরও চাকরির অনিশ্চয়তা। এবং ইভেন এখনো আবার ধরেন যারা ধরেন এন্ট্রি লেভেল বা মিড লেভেলের অনেকে কাজ করছে, আপনাদের ছাত্রছাত্রীরাই, তারা আবার চাকরি হারাচ্ছে বা বেতন কমে গেছে। এখন পরিস্থিতিটা কি টোটাল, মানে এরকম কি কোনো ডেটা আছে আমাদের যে এত লাখ লোক বা এত হাজার লোক মানে চাকরি হারিয়েছে বা এরকম স্ট্রাগল করছে, এরকম কি কোনো ডেটা কি আমাদের কাছে আছে? এরকম কোনো ডেটা আমাদের কাছে আছে কিনা, কি পরিমাণ লোক চাকরি হারিয়েছে এবং কি পরিমাণ লোক হারানোর ঝুঁকিতে আছে, এক কথা যদি উত্তর দিই তাহলে উত্তরটা হবে নো, উই ডোন্ট হ্যাভ এনি স্পেসিফিক ডেটা অন দ্যাট ইস্যু। কেন নেই সেটার কারণটা একটু ব্যাখ্যা করি। যেমন আমাদের বাংলাদেশে বেকারত্বের হার এবং মোট বেকারের সংখ্যা কত, এটা নিয়েও কিন্তু অসংখ্য দ্বিমত ত্রিমত এবং অসংখ্য মত আছে। যেমন আমাদের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একটা পার্সেন্টেজ বলে, আবার আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তারা একটা পার্সেন্টেজ বলে, আবার ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট, হ্যাঁ, তারা আবার আরেকটা পার্সেন্টেজ বলে। এবং এদের এই পার্সেন্টেজ বা সংখ্যাগুলোর সাথে গ্যাপ কিন্তু বেশ ভালো, সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ গ্যাপ থাকে। তো এই কারণে আমরাও আসলে অনেক সময় কনফিউজড হয়ে যায় যে আমরা আসলে কোনটাকে ঠিক বলে ধরি। এটা হচ্ছে আমাদের নর্মাল সময়ের ঘটনা, নর্মাল সময় বেকারত্বের হার বা কি। তো এই করোনার কারণে যে এডিশনাল কি পরিমাণ বেকার হলো, তার এক্সাক্ট ডেটা আসলে আমাদের হাতে নাই। তবে আমরা আনুমানিক তো অনেক সময় বলি বা বিভিন্ন খবর বা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা দেখছি যে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মচারীদেরকে লে অফ করে দিচ্ছে এবং অনেকেই স্যালারি কাট করে দিচ্ছে, এবং এই যে পার্ট টাইম জবগুলোর কথা আপনি বললেন, সেটা নেই, একেবারে নেই বললেই চলে, একেবারে অলমোস্ট জিরো, উইচ ইজ অলমোস্ট জিরো।
তো সামনে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন আসতে যাচ্ছে, উইচ ইজ ভেরি ভেরি ট্রু। যারা রিসেন্ট পাস করেছে, যারা এই যে 21-22-এ যারা পাস করবে, ইভেন জব মার্কেটে যে ক্রাইসিসটা ক্রিয়েট হলো, কারণ নতুন জব ক্রিয়েট হচ্ছে না, কিন্তু জব মার্কেটের সাপ্লাই তো ঠিক আগের মতোই বেড়ে যাচ্ছে। তো জব মার্কেটের ডিমান্ড আগের চেয়ে কমে যাচ্ছে, আর জব মার্কেটের সাপ্লাই আগের চেয়ে বেড়ে যাচ্ছে। সো একটা স্ট্যাগনেন্ট অবস্থা তো ক্রিয়েট হয়েছে। এটার কারণে কম্পিটিশনটা আগে এমনিতেই বাংলাদেশের জব মার্কেট এক্সট্রিমলি কম্পিটিটিভ, আপনি জানেন, কিন্তু এখন যেটা হবে সেটা হচ্ছে সুপার সুপার এক্সট্রিমলি কম্পিটিটিভ হয়ে যাবে। এই সময়ে একটা স্টুডেন্টের যদি এডিশনাল কিছু কোয়ালিটিস না থাকে, তাহলে তার এই কম্পিটিটিভ মার্কেটে সার্ভাইভ করা খুব মুশকিল হবে। এবং আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, সরকার অবশ্যই সেরকম পদক্ষেপগুলো নিবে জব ক্রিয়েশনের জন্য। এবং আপনি হয়তো দেখেছেন যে এর মধ্যে কিন্তু একটা বড় সংখ্যক ডাক্তার এবং নার্স নেওয়া হলো। আবার আজকের পত্রিকা আমি দেখলাম যে আগামী BCS এ 2000 ডাক্তার, সরকারি ডাক্তার নিয়োগ দেওয়া হবে। আবার কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের গভর্নমেন্ট জব কিন্তু আমাদের মোট কর্মসংস্থানের less than 15%, 85% জব কিন্তু ক্রিয়েটেড বাই প্রাইভেট সেক্টরস। কিন্তু প্রাইভেট সেক্টরের তো ব্যাপার হচ্ছে কি, আমি যদি প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে না পারি, রেভিনিউ আনতে না পারি, আমি আপনাকে স্যালারি দিতে পারবো না, আপনাকে রিক্রুট করতে পারবো না। সো সেই ক্ষেত্রে তো আসলে ওভারঅল ইকোনমিক কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। সো আমি মনে করি এখন আমাদের কোম্পানিগুলো কিন্তু প্রোডাক্ট এন্ড সার্ভিসগুলোকে ডাইভার্সিফাই করছে, অল্টারনেটিভ রেভিনিউ জেনারেটের পথ খুঁজছে। এইভাবে আমরা হয়তো এই পরিস্থিতিটা সরকারি এবং বেসরকারি খাত মিলেই হয়তো আমরা মোকাবেলা করতে পারবো। তবে এক্স্যাক্টলি কতদিনের মধ্যে আবার আমরা আগের জায়গায় ফেরত যেতে পারবো, এই ব্যাপারে আসলে ঠিকঠাক করে একেবারে কিছুই প্রেডিক্ট করে বলা যায় না। তো এই হচ্ছে জব মার্কেটের। মানে কিন্তু নতুন কর্মসংস্থান সৃষ্টিতে মানে সরকারের কোনো ভূমিকা দেখতে পাচ্ছেন কিনা? যে ধরেন যে ব্যবসাগুলাকে যারা ধরেন প্রাইভেট বিজনেস করে তাদের কোন ধরনের প্রণোদনা দেয়া, যে বা তাদের ইনোভেশন, সেটা তো করছে। আমরা এসএমইস গুলোর দিকে যদি খেয়াল করি, এসএমই লোন গুলো কিন্তু গভর্নমেন্ট বাড়িয়ে দিয়েছে, ব্র্যাক ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের মাধ্যমে, ইভেন সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। আবার গার্মেন্টস খাত সহ বিভিন্ন খাতে প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। কতটুকু প্রণোদনা কে পাচ্ছে বা আদায় করতে পারছে সেটা না, ইভেন ব্যাংকারদেরকে তাদের কাজে রাখার জন্য প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। তো আমি মনে করি আমাদের যে ছোট ইকোনমি এবং অসংখ্য মানুষ, এর মধ্যে সরকার যে চেষ্টাগুলো করছে সরকারের জায়গা থেকে, সেটা আমার মনে হয় এই সময়ের প্রেক্ষিতে গভর্নমেন্ট ইজ ট্রাইং দেয়ার বেস্ট। এখন গভর্নমেন্টের সাথে সাথে তো আমাদের যারা ব্যবসায়ী কমিউনিটি আছে তাদেরকেও কিন্তু এই সুযোগ সুবিধাগুলো প্রপার ওয়েতে নিতে হবে। আমি আসলে অনেক কথা এখন বলতে পারছি না, কারণ আমরা যদি এই রিসেন্ট দুর্নীতির ব্যাপারগুলো একটু খেয়াল করি, সো আমার জায়গা থেকে হয়তো ঠিকও হবে না। এখানে কিন্তু শুধুমাত্র যে সরকার বা সরকারকে একচেটিয়া দোষারোপ করে যাওয়া তা কিন্তু না। আমি কিন্তু খুব মানে মানে খুব অবাক হয়ে লক্ষ্য করছি যে আমরা যারা বিভিন্ন পদ পদবি নিয়ে বসে আছি, খুব শিক্ষিত মানুষজন, দুর্নীতির সাথে তারাই আনফরচুনেটলি সবচেয়ে বেশি জড়িত। দলীয় লাভের চেয়ে বরং ব্যক্তিগত লাভ অনেক বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে, ব্যক্তিগত প্রফিট, ব্যক্তিগত গেইন। এবং মানে আপনি তো রিসেন্টলি দেখছেন কালচার হয়ে গেছে আর কি, ঘুষ কালচার, যেটা কালচার। হ্যাঁ, এখন সরকার যদি একদম কঠিন হাতে এগুলো দমন না করে, তাহলে এই রোগ থেকে মুক্তি মনে হয় জাতীয়ভাবে আমাদের খুব সহসা আসবে না। এগুলোকে কঠিন ভাবে দমন করা ছাড়া কোনো ওয়ে নাই। এখানে কোনো মার্সি দেখানোর কোনো সুযোগ নাই আমার মনে হয়। আদারওয়াইজ আমাদের সার্বিক অবস্থা দিনকে দিন হয়তো খারাপই হতে থাকবে। আপনি একটা দক্ষতার কথা বললেন যে স্পেশাল ধরনের দক্ষতা লাগবে যে ভবিষ্যতে চাকরির বাজারে নিজেকে প্রস্তুত করার জন্য। কি কি পদক্ষেপ বা কি কি মানে নিজেকে একজন ছাত্রকে একজন প্রস্তুত করতে গেলে ছাত্রছাত্রীদেরকে কি কি করা উচিত? হ্যাঁ, That's a very good question for this current scenario. So আসলে দক্ষতার কথাগুলো যখন আমরা বলি, আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রোভাইড করা হয় এবং যে ধরনের দক্ষতাগুলো আসলে দেওয়া হয় বা প্রোভাইড করা হয়, সেটাকে আমরা বলি হার্ড স্কিল। যেমন ধরেন একজন ডাক্তার হতে গেলে তার ডাক্তারি বিদ্যায় তার হিউম্যান অ্যানাটমি সম্পর্কে ডিটেলস ধারণা থাকা লাগবে। তার বেসিক নলেজটা না থাকলে সে ডাক্তার হতে পারবে না। ইঞ্জিনিয়ার হতে গেলে তার জানা লাগবে আইটি সম্পর্কে, কোডিং সম্পর্কে, সফটওয়্যার সম্পর্কে, হার্ডওয়্যার সম্পর্কে, এটসেট্রা, এন্ড প্রোগ্রামিং সম্পর্কে। বিজনেস গ্রাজুয়েট যারা আছে তাদেরকে বেসিক্যালি জানতে হবে মার্কেটিং, অ্যাকাউন্টিং, ব্র্যান্ডিং, বেসিক প্রিন্সিপাল, এটসেট্রা। তো এগুলো আমরা বিশ্ববিদ্যালয়তে প্রোভাইড করি, এই ধরনের হার্ড স্কিল গুলো। কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস হার্ড স্কিল, আজকের জামানায় আপনি যদি এই কম্পিটিটিভ যুগে টিকে থাকতে চান, ইভেন এন্ট্রি করতে চান এবং ভালোভাবে সার্ভাইভ করতে চান, অ্যাপার্ট ফ্রম দোজ হার্ড স্কিল আরো কিছু সফট স্কিল যেটা আমরা বলি, যেমন ধরেন এমপ্যাথি, লিডারশিপ স্কিল,
ক্রিয়েটিভিটি, এই জিনিসগুলো কিন্তু দরকার আছে। যেমন ধরেন একজন ডাক্তার, সে তার ডাক্তারি বিদ্যা যথেষ্ট ভালো, কিন্তু রোগীর সাথে কিভাবে কমিউনিকেট করতে হবে, ধৈর্য নিয়ে তার কথাটা কিভাবে শুনতে হবে, হ্যাঁ, তার তার সাথে তার যেই কনভারসেশনটা হবে সেটা কিভাবে শুরু করতে হবে, এই ব্যাপারগুলো যদি সে একজন ডাক্তারের আয়ত্তে না থাকে, তাহলে শুধুমাত্র ডাক্তারি বিদ্যা এবং তার ওয়েল প্রেসক্রাইবড প্রেসক্রিপশন কিন্তু এনাফ না একজন রোগীর মনে স্যাটিসফ্যাকশন ক্রিয়েট করার জন্য। তো ওই একটা উদাহরণ দিয়ে বললাম আর কি। তো এরকম প্রত্যেকটা প্রফেশনের ক্ষেত্রেই আপনার রিকোয়ার্ড যে হার্ড স্কিল গুলো আছে, তার পাশাপাশি সফট স্কিলও দরকার আছে। তো হার্ড স্কিলের ভিতরে এখন এখন যে জিনিসগুলো আরেকটু বেশি দরকার, আমি যদি বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে বলি, যে এই যে আমি একটু আগে বলছিলাম প্রোগ্রামিং তো সবার জন্য সম্ভব না, কিন্তু একটু ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু ওই যে বিভিন্ন অনলাইন কোর্স আছে, এগুলো দেখেই কিন্তু আমাদের ছেলেমেয়েরা শিখে ফেলতে পারে। এগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে যথেষ্ট ভ্যালু অ্যাড করে বর্তমান যুগে। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটু বেসিক আইডিয়া, ডিজিটাল মার্কেট এখন কিন্তু কোর্সেরা, এডেক্স, ইউডেমি, এখানে কিন্তু অনেকগুলো ফ্রি কোর্সও কিন্তু ওরা চালু করেছে এই করোনার প্যান্ডেমিকের কারণে। চাইলেই আসলে যদি আগ্রহ থাকে এবং যদি একজন ছাত্র চায়, তাহলে সে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি একটা বেসিক অথবা মোর দেন বেসিক একটা ধারণা কিন্তু সে নিতে পারে। এই কারণে আমি বলবো যে তার প্রচলিত যে পড়াশোনা, সেইটার বাইরে তার যে টেক্সট বুক গুলো আছে, অ্যাপার্ট ফ্রম দ্যাট, তার এই নলেজ গুলো, আমি আবারও একটু বলি, ডিজিটাল মার্কেটিং, দেন ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে আমরা যদি বলি হচ্ছে ডেটা অ্যানালিসিস, এটসেট্রা। ডেটা অ্যানালিসিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টুল ফর নাওএডেজ, বিকজ এখন আমাদের প্রত্যেকটা ডিসিশনই কিন্তু মোরলেস ডেটা ড্রিভেন ডিসিশন হয়। তাহলে কিভাবে ডেটাগুলো কালেক্ট করবো, কিভাবে ডেটাগুলো অ্যানালাইজ করবো, এই ডেটা থেকে ইনসাইট কিভাবে বের করে আনবো, এই নলেজ গুলো আজকে খুবই দরকার, যেগুলো হয়তো এখনো আমাদের ক্লাসরুমে এগুলো এখন ওইভাবে শেখানো হয় না। হয়তো আর 5 বছরের মধ্যে এই কোর্সগুলো আমরা ইন্ট্রোডিউস করবো বা শেখানো হবে, কিন্তু এখনো হয় না এই ব্যাপারগুলো। এই জিনিসগুলো কিন্তু আমরা শিখে নিতে পারি আমরা ছাত্ররা। আর তাছাড়া যেটা বললাম, এগুলোর সাথে সাথে আমার যেটা দরকার কিছু সফট স্কিল। হার্ড স্কিল অ্যাচিভ না করে সফট স্কিল অ্যাচিভ করাতে আসলে কোনো লাভ হবে না। তো সফট স্কিলের ক্ষেত্রে কি হতে পারে, এই যে আমরা বললাম এমপ্যাথি, লিডারশিপ, ক্রিয়েটিভিটি, আউট অফ দ্য বক্স থিঙ্কিং, টিম ওয়ার্ক, এটসেট্রা। সো এই জিনিসগুলো, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু আয়ত্ত করতে হবে এখন আমাদের ছাত্রদেরকে, বিকজ মার্কেট যেহেতু কম্পিটিটিভ, এই কম্পিটিশনে টিকে থাকতে গেলে এক্স্যাক্টলি একটা এডিশনাল বেনিফিট আপনাকে দিবে। এগুলোই হবে আপনার সে পয়েন্ট অফ ডিফারেন্স। আমরা বলি কি যে একটা হচ্ছে পিওপি, পয়েন্ট অফ প্যারিটি, আরেকটাকে আমরা বলি পিওডি, পয়েন্ট অফ ডিফারেন্স। তো পয়েন্ট অফ প্যারিটি, যারা গ্রাজুয়েট করে গেল একটা সেম কোর্সে বা সেম ডিপার্টমেন্টে, তো তার পয়েন্ট অফ প্যারিটি তো একই সার্টিফিকেট আছে, কিন্তু পয়েন্ট অফ ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে সেই জিনিসগুলো এডিশনাল জানে, তখন সে একটা এডিশনাল বেনিফিট মার্কেটে পাবে, এটাই স্বাভাবিক। এর সাথে ধরেন আরেকটা সম্পূরক প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের দেশে ধরেন যে মানুষের মানে যারা ধরেন শিক্ষার্থী, তাদের ধরেন যে একটা ঝোঁক আছে যে ব্যাচেলার্স করবে, মাস্টার্স করবে, ব্যাচেলার্স মাস্টার্স করে একটা চাকরি করবে, কিন্তু এর বাইরেও যে ধরেন যে কারিগরি শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটা বড় অনীহা আছে, যেটা ধরেন যে ইউরোপ আমেরিকাতে এটা অনেক প্রচলিত। ধরেন যে পারবে না, সে হাই স্কুল পাশ করে সে একটা কারিগরি কিছু একটা প্লাম্বিং হোক বা রং করার কাজ হোক বা ড্রাইভিং হোক, যেটা একটা কাজ করতেছে, ভালো আর্নিং করতেছে। তো আমাদের দেশে তো এটা একটা অনীহা কেন জানি, প্রচুর কারিগরি ইনস্টিটিউট আছে প্রতি জেলায়। সুতরাং এখন যারা ধরেন এই সময় কারিগরি শিক্ষাটা প্রয়োজনীয়তা আপনি কতটুকু মনে করেন, বা ধরেন যে ট্র্যাডিশনাল শিক্ষার বাইরে যে কারিগরি শিক্ষা করে একটা কাজ করা, সেটার কর্মসংস্থানের সুযোগ তো বাড়াতে পারে। এক্স্যাক্টলি, আই ডু কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। শুধু এই সময় না, কারিগরি শিক্ষার গুরুত্ব অনেক আগে থেকেই ছিল, কিন্তু সামহাও আপনি যেটা বললেন, আমাদের দেশে আসলে ব্যাপারটা ওইরকমই, আমরা একটা ট্র্যাডিশনাল, একটা কনভেনশনাল ওয়ের মধ্যে ঢুকে যাই। সেই নার্সারি থেকে শুরু করে একটা সামহাও মাস্টার্স করতেই হবে, না হয় ইজ্জত থাকবে না, এরকম একটা ব্যাপার। এই মাস্টার্স করে আপনি কি করবেন ডাজন্ট ম্যাটার, বাস ছেলে বা মেয়ে মাস্টার্স পাস, কিন্তু এই পাশের তো আসলে কোনো ভূমিকা নেই আপনার জীবনে। সো কারিগরি শিক্ষার কথা যেটা বললেন, আমাদের অসংখ্য পলিটেকনিক ইনস্টিটিউট, আমাদের বিভিন্ন জেলায় জেলায়, বিভিন্ন বিভাগীয় শহরে, জেলায় জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট। তবে এই ব্যাপারটা আমি মনে করি বর্তমান সময়ের প্রেক্ষিতে, এখন যে জব মার্কেটে ক্রাইসিসটা ক্রিয়েট হলো, এবং করোনা কিন্তু আঙ্গুল দিয়ে অনেকগুলো জিনিস আমাদেরকে দেখিয়ে দিয়ে গেল, আমাদের অনেকগুলো ভুল ধরাই দিয়ে গেল, যে প্রকৃতিকে কন্ট্রোল করার চেষ্টা করা, অথবা আননেসেসারি অনেকগুলো কাজ যেগুলো আমরা করতাম, যেগুলো না করলেও আমাদের জীবন খুব ভালোভাবে চলে যায়, সেগুলো আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল, এবং শিক্ষা খাতেও একটা বড় পরিবর্তনের সুযোগ কিন্তু করে দিয়ে গেল। এই কনভেনশনাল টেক্সট বুক বেস পড়ালেখা, এইটা আপনাকে খুব বেশি দিন টিকে থাকতে, প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে টিকে থাকতে সাহায্য করবে না। আমি কমপ্লিটলি এগ্রি উইথ ইউ যে আমাদেরকে অবশ্যই এখন
কারিগরি শিক্ষার উপরে বেশি জোর দিতে হবে। তবে আমি একটা ব্যাপারে আশাবাদী, আমি দেখলাম কিছুদিন আগে, সম্ভবত 10-15 দিন আগে বা তারও কম সময়, গত 2 সপ্তাহের মধ্যে যে কোনো এক সময় আমাদের শিক্ষামন্ত্রী বলছেন যে পড়াশোনা মানেই তো ক্লাসরুমের পড়াশোনা। ঠিক যেভাবে আপনি যে কথাটা বললেন, এটাই আমাদের শিক্ষামন্ত্রী সম্ভবত গত 2 সপ্তাহের মধ্যে যে কোনো এক সময় বলেছিলেন, ডক্টর দীপুমণি, যে আমাদের কিন্তু আসলে কারিগরি শিক্ষার দিকে জোর দিতে হবে। এবং পৃথিবীর অনেক দেশেই কিন্তু আপনি যেটা বললেন যে কারিগরি শিক্ষাতে এই শিক্ষিত হয়ে সে তার পুরো জীবন পার করে দিচ্ছে, তার কিন্তু এই ইউনিভার্সিটির ট্র্যাডিশনাল অনার্স এবং মাস্টার্স এর দিকে যাওয়াই লাগছে না। সো আপনি দেখেছেন পৃথিবীর অনেক দেশ, আমিও দেখেছি যে মাস্টার্স শুধুমাত্র যারা টিচিং এন্ড রিসার্চ প্রফেশনে আসবে তারাই মাস্টার্স পিএইচডি করে, আর আমাদের এখানে যেহেতু কিছু করার নেই তাই মাস্টার্স করি আমরা। তো এই ধারণাটা এবং এই চর্চাটা আমার মনে হয় পরিবর্তন হওয়া দরকার। এবং করোনা কিন্তু আমাদেরকে অনেকটা এই উপলব্ধিটা দিল, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে নাও ইটস পারফেক্ট টাইম টু গিভ মোর ফোকাস এন্ড মোর এমফ্যাসিস অন টেকনিক্যাল এডুকেশন রাদার দ্যান থিওরিটিক্যাল এডুকেশন। সো আমি আশাবাদী হয়তো আমাদের সরকারের তরফ থেকে বা নীতি নির্ধারক যারা আছেন তারা এই ব্যাপারে আরো জোর দিবে, এবং এটাই এখন উপযুক্ত সময়। ধন্যবাদ। আমরা জাস্ট আমাদের মানে এই আড্ডার প্রায় শেষ পর্যায়ে, আপনার কি আর কিছু কোনো বলার আছে কিনা যে শিক্ষার ভবিষ্যৎ নিয়ে, বা ভবিষ্যতের শিক্ষাটা কেমন হতে পারে, সেটা ধরেন করোনা পরবর্তী শিক্ষাটা কেমন হতে পারে? নতুন করে আসলে আর তেমন কিছু বলার নেই। আমাদের আলোচনার মাঝখানে আমরা আজকে আড্ডার ফাঁকে অনেকগুলো কথাই বলে ফেললাম। তো করোনা পরবর্তী শিক্ষা, আমার তো মনে হয় করোনা পরবর্তী শিক্ষায় এটা ডিপেন্ড করবে যে এই করোনা কাল, আমরা যেমন কনভেনশনাল ক্লাসরুম থেকে আমরা প্রায় 5 মাস দূরে আছি, যদি এটা আরো 5 মাস হয়, যদি এটা আরো 7 মাস হয়, যদি এটা আরো এর চেয়ে বেশি সময় হয়, পরিবর্তনটা তত বেশি হবে। যদি আমরা ধরেন এখন 2-1 মাসের মধ্যে ক্লাসে ফিরতে পারি, আমার মনে হয় না খুব বড় কোনো পরিবর্তন আসবে, কিন্তু এই গ্যাপটা যত বাড়বে পরিবর্তনটা তত পরিবর্তন করার আর্জটা তত বাড়বে এবং পরিবর্তনটা তত বেশি ভিজিবল হবে। তবে আমার অবশ্যই আমি মনে করি যে কিছু পরিবর্তন আমাদের করা দরকার, যে কাজগুলো ফিজিক্যালি যে না করলেও হয় সেগুলো কিন্তু আমরা এখন অনলাইনে করতে পারছি, এটা ভালোভাবেই পারছি, এই ধারণাটা আমরা পেয়ে গেলাম। তো সেই অনুযায়ী আমরা আমাদের কারিকুলামটার ডিজাইনেও কিন্তু একটু চেঞ্জ আনতে পারি, মোর রিয়েল লাইফ ওরিয়েন্টেড কোর্সগুলো আমরা ইন্ট্রোডিউস করতে পারি, এবং সেইখানে সবকিছুই যে অফলাইনে বা ফিজিক্যালি হতে হবে তাও না, আমরা কিন্তু বোথ একটা সংমিশ্রণ এখন থেকেই বাংলাদেশে চালু করতে পারি, বোথ অনলাইন এন্ড অফলাইন। এতে করে আমাদের কিন্তু ট্রাফিক সমস্যা সমাধানও কিছুটা হয়, কিছুটা ট্রান্সপোর্ট কষ্ট বেঁচে যায়, আমাদের কিন্তু অনেক রকম সুযোগ সুবিধাই কিন্তু আছে যদি আমরা অনলাইনে যাই। সেই ব্যাপারগুলো আমাদের একটু চিন্তা করে দেখা উচিত। আপনি তো বললেন পৃথিবীতে অনেক ইউনিভার্সিটি কিন্তু কমপ্লিটলি অনলাইন ইউনিভার্সিটি। সো আমরা সেই জায়গায় হয়তো একদিনে যাব না বা যাওয়ার দরকারও হয়তো হবে না, কিন্তু একটা পজিটিভ ফ্রুটফুল চেঞ্জ আসবে বলে আমি মনে করি এই করোনার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থায়, এবং সেটা যদি পজিটিভ, সেটা সম্ভবত পজিটিভই হবে আর কি। আপনিও নিশ্চয়ই জানেন, সেটা হচ্ছে নর্থ আমেরিকাতে অনেক বিশ্ববিদ্যালয় যারা ধরেন এখন খুলে দিচ্ছে এই করোনার সময়, বা এখন করোনা কিছু যেসব স্টেটে করোনা কম হচ্ছে, তারা কিন্তু হাইব্রিড ক্লাস করছে। মানে ধরেন 3 দিন যদি ক্লাস থাকে সেটাকে 2 দিন নিয়ে আসতেছে, একদিন আপনি অনলাইনে ক্লাস হবে, একদিন অফলাইনে ক্লাস হবে। তো এরকম, হ্যাঁ, আপনি যেটা কথা বললেন যে বাংলাদেশের ক্ষেত্রে এরকম কম্বিনেশনও করা যেতে পারে, হাইব্রিড ক্লাসও করা যেতে পারে। তো ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আশা করি আমরা এবং অনেক ইনফরমেশন পেলাম এবং অনেক আশার খবরও পেলাম। হয়তোবা কোন একটা সময় আগামী 1-2 বছরে এমনও হতে পারে যে ঢাকা ইউনিভার্সিটির কোন একটা মাস্টার্স প্রোগ্রাম যেটা ফুললি অনলাইন হবে, বা সার্টিফিকেশন প্রোগ্রাম এরকম অনলাইন। তো করোনা যেরকম একটা আমাদের ঝুঁকিতে ফেলেছে, অনেক দ্বার উন্মোচন করে দিয়েছে। হ্যাঁ, সো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আবারও ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, কথা হবে। আপনাকেও ধন্যবাদ আদিব ভাই, আমাকে ইনভাইট করার জন্য এবং আমার কথাগুলো শেয়ার করতে দেওয়ার জন্য। সো হোপফুলি আবারও কোথাও কোনো এক প্ল্যাটফর্মে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।